জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়েই আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। শারদীয় দুর্গাপূজার শুভ বিজয়া দশমী আজ। এবার মর্ত থেকে দেবী কৈলাসে ফেরার পালা। অঞ্জলি নিবেদন, প্রসাদ বিতরণ আর আরতি দেওয়ার মধ্যে দিয়ে দেশব্যাপী পালিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সকাল থেকে শঙ্খ, কাঁসার ঘণ্টা, ঢাক ঢোল আর উলুধ্বনি দিয়ে চলে দশভুজা দেবীর আরাধনা। বিহিত পূজার মধ্যে দিয়ে শুরু হয় বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। এরপর দর্পণ বিসর্জনের মাধ্যমে প্রতীকী রূপে দেবী দুর্গাকে বিসর্জন দেয়া হয়। এরপর দেয়া হয় ঘট বিসর্জন। দেবীর চরণে সিঁদুর দেয়ার আনুষ্ঠানিকতা পালন করেন বিবাহিত নারীরা। এর পরপরই সিঁদুরের রঙে রাঙিয়ে দেন একে অপরকে। সিঁদুর খেলা শেষে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে দুর্গোৎসব। বিজয়া দশমীতে বিহিত পূজার আর সিঁদুর খেলার মধ্যে দিয়ে পূর্ণতা পেল দুর্গোৎসব। এ নিয়ে আরো খবর জানাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিলা খান মিম। মিম, জানাবেন যে ঢাকেশ্বরী মন্দিরে এতক্ষণ ধরে সিঁদুর খেলা চলছিল, এখন কি আয়োজন চলছে এবং কখন আসলে প্রতিমা বিসর্জনের অন্তিম সেই কাজ শুরু হবে? ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এখন শারদীয় দুর্গোৎসবের যে পরিবেশ, সেই পরিবেশ আপনি নিশ্চয়ই নিজেই দেখতে পাচ্ছেন। একের পর এক পূজার গান চলছে এবং সেই সঙ্গে যারা সনাতন ধর্মাবলম্বী নারীরা রয়েছেন তারা নাচছেন এবং সেই নাচে তাদের যে এই যে পুরো পূজাটি উপভোগ করেছেন তার আনন্দ রয়েছেন এবং হাসি মুখে দেবী দুর্গাকে বিদায় জানানোর জন্য মূলত আজকের এই যে আয়োজন, সেই আয়োজনে তারা অংশগ্রহণ করেছেন। কিছুক্ষণ আগেই সিঁদুর খেলা শুরু হয়েছে। প্রথমে দেবীর চরণে বিবাহিত নারীরা সিঁদুর ছিঁড়ে দিয়েছেন এবং তারপর সেই সিঁদুরের রঙে একে অপরকে রাঙিয়ে দিয়েছেন। এই যে এখন সকলে মিলে একসঙ্গে এই যে পুজোয় অংশগ্রহণ করেছেন, সেই সঙ্গে একসঙ্গে নৃত্যে অংশগ্রহণ করেছেন, সবকিছু মিলে শারদীয় যে আবহাওয়া বা বিজয়া দশমীর যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটি একেবারে সুন্দর করে ফুটে উঠেছে। যে গানটি শুনছেন ঢাকের তালে কোমর দোলে, এই গানগুলো আসলে পূজার যে আনন্দ বা পূজার সঙ্গে একদমই ওতপ্রোতভাবে জড়িত। কিছুক্ষণ ধরে কিন্তু এই ধরনের গানগুলো বাজছে এবং একে অপরের সঙ্গে এই যে সকলের যে অনুভূতি, আবেগ শারদীয় দুর্গোৎসবকে ঘিরে বেশি কিন্তু ব্যস্ত দেখতে পাচ্ছি না বা আমরা। আজ শারদীয় দুর্গোৎসবের শেষ দিন থেকে মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছিল, তারপর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এবং এরপর আজই দুপুরের মধ্যেই কিছুক্ষণ পরে কিন্তু বিসর্জনের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। বিজয়া দশমীর শুরুতে সকালবেলা দশমীর বিহিত পূজা হয়েছে এবং তারপর ঘট বিসর্জন হয়েছে আর এরপরে দর্পণ বিসর্জনও হয়েছে এবং এরই মধ্য দিয়ে কিন্তু যে শাস্ত্রীয় যে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা সেগুলো শেষ হয়েছে। আর এই যে এখন সিঁদুর খেলা চলছে তার কিছুক্ষণ পর আমরা যতটুকু জানি যে দুপুর 2-3টা নাগাদ এখান থেকে এই প্রতীকী রূপে পলাবো বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হবে এবং সেই সময় বিজয় শোভাযাত্রাও হবে। যারা এই মহানগর সার্বজনীন পূজা কমিটি রয়েছে এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রয়েছে সকলে একত্রিত হয়ে এই শোভাযাত্রা যেটি হবে, বিজয় শোভাযাত্রা, সেটিতে তারা অংশগ্রহণ করবে। সামনে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। ঢাকেশ্বরী মন্দির থেকে আমাদের দুর্গাপূজার যে আয়োজন চলছে সে বিষয়ে জানাচ্ছিলেন তানজিলা খান মিম। সৃষ্টিকর্তা একজন কিন্তু বিভেদ সৃষ্টি করেছে মানুষই, এমন মন্তব্য করে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, মানব সেবাই সবচেয়ে বড় ধর্ম। যদি আমরা তা অনুধাবন করতে পারি তবে সমাজে অন্যায় ও অবিচার থাকবে না। বৃহস্পতিবার রাজধানীর গুলশান ও বনানীর পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এই মন্তব্য করেন তিনি। সবসময় আমাদের মধ্যে সম্প্রীতিতা থাকুক, আমরা সবাই সবাইকে বুঝি,
আমাদের উপলব্ধির জগৎটা আর প্রসারিত হোক, আমাদের বিবেকগুলো সঠিকভাবে যাতে আমরা পরিচালিত করতে পারি। আমাদের সৃষ্টিকর্তা কিন্তু একজনেই, তো কাজে এখন বিভেদটা আমরা মানুষের সৃষ্টি করেছি, কাজে এই বিভেদটা না থাকাটাই ভালো। এবং আমার মনে হয় আজকে আমরা সবাই মিলে যে উদযাপনটা করছি, এটা শুধু হিন্দুর উৎসব নয়, আমরা যে ঈদ করে এটা শুধু মুসলমানের উৎসব নয়, আমাদের সবাই মিলে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে 9 দিনের সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকাল 9টায় প্রধান উপদেষ্টা বহনকারী বিমান ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এবার প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের মধ্যে ছিলেন 6 জন রাজনীতিক। গত 26 সেপ্টেম্বর অধ্যাপক ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে ভাষণ দেন। তার ভাষণে উঠে আসে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, 2026 সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার। এরপর মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে মিয়ানমারের রোহিঙ্গা, মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বিমানবন্দরে সফরসঙ্গী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, সফরে গুরুত্ব পেয়েছে রাজনীতির ঐক্য ও প্রবাসীদের দাবি দেওয়া। Chief Advisor took a delegation that represented the entire Bangladesh. There was a representation across political parties. So it was to show that Bangladesh is unified and Bangladesh stands high in the international fora, representing its national interests, led by the Honorable Chief Advisor. Interim সরকার যথেষ্ট আন্তরিক আছে, মানে এটা টাইমেই হওয়ার জন্য। এখানে বিরোধী দল হিসাবে আমাদেরও সমর্থন আছে, তো ইনশাআল্লাহ টাইমেই হবে, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। দেশের জনতার ঐক্য বিনষ্টকারীদের রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, হাসিনা সরকারের অত্যাচারের কথা মনে করে সবাইকে ঐক্য ধরে রাখতে হবে। সকালে রাজধানীর প্রেস ক্লাবে সেনবাগ ফোরাম আয়োজিত আলোচনা সভায় কথা বলেন বিএনপির এই সিনিয়র নেতা। তিনি বলেন, প্রধান উপদেষ্টা চাইলে 91 সালের তুলনায় ভালো নির্বাচন সম্ভব। নির্বাচনের মাধ্যমে যে দলই ক্ষমতায় যাক তাদের সহযোগিতা করা হবে। বলেন, পাহাড় কারা অশান্ত করেছে সেটি খুঁজে বের করে ব্যবস্থা নিতে হবে। পাহাড় বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। যে বাংলাদেশের জন্য যুদ্ধ করে 71 সালে আমরা এই দেশ অর্জন করেছি, সেই দেশ নিয়ে যদি কেউ বলে আমরা ভারতের অঙ্গরাজ্য হব, আমি জানি না, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাহাড়ের এক নেতার মুখে শুনেছি ওনারা ভারতের সাথে এক হতে, সেটা আমার কথা। এইসব উক্তি, এইসব কথায় স্বাধীনতার যে মানহানি হচ্ছে। যে দলেই 1991 সালের মতো একটা নির্বাচন যদি এদেশে অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে যে দলেই সংখ্যাগরিষ্ঠ অর্জন করুক না, সংসদে যায়, সেই দলকে আমরা সমর্থন করি। বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোতে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঘূর্ণিঝড়ের সংখ্যা নিয়ে আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানান, সাধারণত বর্ষা মৌসুমে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ থাকে না। তবে নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। এতে তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি নামবে জনজীবনে। এ সময় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। এ অবস্থায় চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সহ কক্সবাজারে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গতকাল ছিল নিম্নচাপ, এটা আজকে আরো ঘনীভূত হয়ে আজ সকালে এটা গভীর নিম্নচাপ হয়েছে। বর্তমানে এটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটা হয়তো আজকে রাত নাগাদই এটা আপনাকে উড়িষ্যা উপকূল অতিক্রম করবে। তবে যেটা হচ্ছে এর প্রভাব, ডাইরেক্ট প্রভাব বাংলাদেশে থাকবে না, তবে এর সারাউন্ডিং কিছু প্রভাব থাকবে। বিশেষ করে আপনার দমকা ঝড় হওয়া হবে কোস্টালগুলোতে। এই জন্য আমরা
4টা সমুদ্র বন্দরকেই 3 নম্বর স্থানীয় সতর্ক সঙ্গে দেখে যেতে বলা হয়েছে। ফেনী সহ 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 2 নারী সহ 6 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 12 জন। পুলিশ জানায় ফেনী থেকে সুগন্ধা পরিবহনের একটি বাস নোয়াখালীর দিকে যাচ্ছিল। সকাল 10টার দিকে ফেনী নোয়াখালী সড়কের সেলোনিয়া বাজার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন। খবর পেয়ে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এর আগে নারায়ণগঞ্জের কাজপুর ব্রিজে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হন। অন্যদিকে পাবনার ঈশ্বরদীতে 2 ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। আহত হন আরও অন্তত 3 জন। খাগড়াছড়িতে 144 ধারা ভেঙে সহিংসতা, লুটপাট ও আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় 250 থেকে 350 জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। বুধবার রাতে পুলিশ বাদী হয়ে সদর থানায় একটি ও গুইমারা থানায় 2টি মামলা দায়ের করেন। গত 23 সেপ্টেম্বর দীঘিনালায় এক মারমা তরুণী ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সমাবেশ ও অবরোধের ডাক দেয় যুগ্ম ছাত্র জনতা। এরপর ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি করে প্রশাসন। তবে 144 ধারা ভঙ্গ করে সহিংসতা, লুটপাট ও আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালায় দুষ্কৃতিকারীরা। গুইমারাতে দুষ্কৃতিকারীদের হামলায় প্রাণ হারায় 3 জন। আহত হন সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির 16 সদস্য। বর্তমানে অনেকটাই স্বাভাবিক খাগড়াছড়ির পরিস্থিতি। খুলেছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। তবে এখনও সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। জেলা প্রশাসন জানিয়েছে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নির্দিষ্ট কয়েকটি স্থানে 144 ধারা অব্যাহত থাকবে। কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে নারী ও শিশুসহ 21 জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কিছু ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাট সংলগ্ন একটি ঘরে বন্দী করে রাখা হয়। এমন তথ্যের ভিত্তিতে গত বুধবার রাত 11টার দিকে অভিযান চালায় কোস্টগার্ড ও নৌবাহিনী। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে গোপন আস্তানা থেকে উদ্ধার করা হয় নারী ও শিশুসহ 21 জনকে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজার তীরে পৌঁছানোর আগেই ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয় ফ্রিডম ফ্লোটিলার অন্তত 13টি জাহাজ। সুইডিশ পরিবেশবিদ গ্রেটা থুনবার্গ সহ আটক করা হয়েছে 37টি দেশের 2 শতাধিক মানবাধিকার কর্মীকে, যাদের মধ্যে 20 জন স্পেনের, 22 জন ইতালির, 21 জন তুরস্কের ও 12 জন মালয়েশিয়ার। তাদের ইসরায়েলি বন্দরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানায় তেল আবিব। তবে ইসরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করে এখনও গাজার দিকে এগিয়ে যাচ্ছে ফ্রিডম ফ্লোটিলার 30টি নৌযান। ইসরায়েলের এই কর্মকাণ্ডের জন্য ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশ বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। নিন্দা জানিয়েছেন মালয়েশিয়া, ভেনেজুয়েলা ও কম্বোডিয়ার সরকার প্রধান। আগামী 4 সপ্তাহের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দেখা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালের এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্প নিজেই। বৈঠকে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন রপ্তানির বিষয়ে আলোচনা হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের সয়াবিন চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ মার্কিন চাষিদের কাছ থেকে চীনের সয়াবিন কেনার বিষয়ে আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। এতে যুক্তরাষ্ট্রের সয়াবিন বিক্রেতারা ক্ষতির মুখে পড়েছেন। ট্রাম্পের বিশ্বাস, ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বাণিজ্যিক ঘাটতি কমাতে সহায়ক ভূমিকা রাখবে সয়াবিন। বিশ্বের শীর্ষ সয়াবিন আমদানিকারক দেশ চীন এখন চাহিদা মেটাতে ঝুঁকেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের দিকে। $500 বিলিয়ন সম্পদ অর্জন করে ইতিহাস গড়লেন টেসলার নির্বাহী প্রধান ইলন মাস্ক। ফোর্বস রিয়াল টাইম বিলিয়নিয়ার ট্র্যাকারে উঠে এসেছে এই তথ্য। ধনকুবের ইলন মাস্ক এখন $1 ট্রিলিয়ন মাইল ফলক ছোঁয়ার অপেক্ষায়।
গত ডিসেম্বরে $400 বিলিয়ন সম্পদ অর্জন করে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় নাম লেখান তিনি। বছরের শুরুতে টেসলার শেয়ার দর কিছুটা ঝুঁকিতে থাকলেও মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা পদ থেকে সরে আসার পর লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে মাস্কের সম্পদ। বিনিয়োগকারীদের কাছে ব্যাপক চাহিদা বাড়ে টেসলার শেয়ারের। মঙ্গলবার রাতে ফিলিপিন্সে শক্তিশালী 6.9 মাত্রার ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 72 জনে, আহত হয়েছেন 2 শতাধিক। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে বোগো শহরের বিভিন্ন অংশ। দ্বিতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান। আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে চাপা পড়ে আছেন অনেকে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বোগো শহর। ধসে পড়েছে বহুতল ভবন ও স্থাপনা। বিদ্যুৎবিহীন অবস্থায় অন্ধকারের মধ্যে তাঁবু ও খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন অনেক বাসিন্দা। অনেকে ঝুঁকি নিয়ে ঘরবাড়িতেই রাত কাটাচ্ছেন। আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় হাসপাতালগুলো। বাধ্য হয়ে হাসপাতালের বাইরে চলছে চিকিৎসা সেবা। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে দেশটির সরকার। এবারে খেলার খবর। বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ নারী দল। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলতে নামছে টিম বাংলাদেশ। বাছাই পর্বে 5 ম্যাচে 3টিতে জিতে বিশ্বকাপে জায়গা পাকা করে নিগার সুলতানা জ্যোতির দল। 2025 সালে 8 ম্যাচ খেলে বাংলাদেশের জয় 4টিতে, হার 4টি ম্যাচে। তবে পাকিস্তানের বিপক্ষে সবশেষ 5 দেখায় 3টিতে জয় পেয়েছে টাইগ্রেসরা। 23 সেপ্টেম্বর কলম্বোতে পৌঁছে কন্ডিশনের সাথে নিজেদের মানিয়ে নিতে 2টি প্রস্তুতি ম্যাচ খেলে ফাহিমা ও রাবেয়ারা। প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে পণ্ড হলেও শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ জিতে বেশ আত্মবিশ্বাসী নিগার সুলতানা জ্যোতির দল। শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।